আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। সাথে আছি সিফাত শারমিন, নাহিদ জামান সুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের তীব্র সমালোচনা সংসদে। গভীর ষড়যন্ত্র বলেছেন আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীরা। রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ টিকে আছে গায়ের জোরে, নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন নয় বলেছেন ফখরুল। রামপালে ইউনেস্কো শর্ত মানবে সরকার, ঝুঁকিপূর্ণ হেরিটেজের তালিকায় উঠবে না সুন্দরবন, জানিয়েছেন উপদেষ্টা। দ্বিমত পরিবেশবাদীদের। আরও বেড়েছে যমুনার পানি, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরের অনেক এলাকা প্লাবিত। সিলেটে ক্ষয়ক্ষতি ৮৮-র চেয়েও বেশি, দাবি জনপ্রতিনিধিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিল করায় বিচারপতিদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্যরা। এই রায়কে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে খতিয়ে দেখার আহ্বানও জানান সদস্যরা। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এসব বলেন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। যে আপনি বিচার যেটা রায় দিয়েছেন আপনাকে অ্যাডিকুয়েটলি প্রমাণ করতে হবে আমরা বেসিক স্ট্রাকচার চ্যালেঞ্জ করেছি, আদারওয়াইজ এ ঘটনা আরো সামনের দিকে এগোবে। বিশ্বের খুব বড় বড় গণতন্ত্রে এখনো পর্যন্ত এই পার্লামেন্টের কাছে এই বিষয়টি আছে। নিজেদের মত তো প্রকাশ করেছেন, আমাদেরকে গরু ছাগল ডেকে, আমাদেরকে অক্ষম অথর্ব ডেকে। অথর্বদেরকেই যদি জনগণ নির্বাচিত করে, আপনারা বিজ্ঞজন আহাজারি করতে পারেন, কিন্তু বলার তো কিছু নাই। জাজরা কার দ্বারা নিযুক্ত হন, এই সংবিধান অনুযায়ী সুপ্রিম হাইকোর্টের জাজদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে পার্লামেন্ট। সেই প্রেসিডেন্ট অভিশংসিত হবেন পার্লামেন্টে, আর তার অ্যাপয়েন্টেড লোকগুলো কে পার্লামেন্ট অভিশংসিত করতে পারবে না। ডাজ ইট গো লজিক্যালি? এটাকে লজিক্যালি যায়? It contradicts the basic structure of the constitution. শয়তানের জবাব দিতে আমাদের কাছে নাই, আল্লাহর কাছে আছে। ফেরেশতার জবাব দিতে আমাদের কাছে নাই, আল্লাহর কাছে আছে। আর আল্লাহর কোনো জবাব দিতে নাই। আপনারা কি তার থেকেও শক্তিশালী যে আপনাদের কোনো জবাব দিতে নাই? কোনো কারণে যদি চিফ জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে অন্য একজন ওই দুজনের পরে যে সিনিয়র তিনি হবেন। আপনি বলেন একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে তার সাবঅর্ডিনেট, তার সহকর্মী, তারা কি বিচার করতে পারবে? আমরা রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারি, মাননীয় স্পিকারকে করা যায়, কিন্তু এক জায়গায় করা যাবে না। এটা হতে পারে না, পৃথিবীর সব দেশেই পদ্ধতি। সুতরাং আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীকে আমরা বলবো এই ব্যাপারে বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের প্রয়োজন। এমিকাস কিউরি হিসাবে ওখানে বক্তৃতা করেছেন, আমি বলবো সবাই অসত্য, সত্যতা লেশমাত্র নাই। পৃথিবীর সমস্ত সভ্য দেশে এখনো পার্লামেন্ট সার্বভৌম এবং তারাই বিচারপতিকে ইমপিচ করার ক্ষমতা রাখে। ডক্টর কামাল হোসেনের নামের সাথে লেখে উনি 72-এর সংবিধানের প্রণেতা। আর এই সংবিধান প্রণয়ন করেছে বঙ্গবন্ধুর নির্দেশে। আপনি যেহেতু পার্লামেন্টের মেম্বার না, যেহেতু আপনি কোনো কিছু না, সেই জন্য ক্ষোভে, দুঃখে, কষ্টে আপনি কাজটি করেছেন। সুতরাং আপনাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু নাই। বিচার বিভাগ স্বাধীন, স্বাধীন বলতে কতটুক স্বাধীন? আর সেটা পার্লামেন্টের চেয়ে বেশি বড় হাত হতে পারে না বিচার বিভাগে। আপনারা যেটা করেছেন, আপনারা যেটা বলছেন সংবিধান কি অবৈধ এবং সংবিধান পরিপন্থী। আপনাকে প্রমাণ দিতে হবে কোথায় সংবিধান পরিপন্থী। সংসদের হাতে দায়িত্ব থাকবে। আপনি রায় দিচ্ছেন, আপনার রায় দিয়ে বসে থাকে। এই সংসদ যদি ওইটাকে কার্যকর না করে তাহলে ওটা কোনো দিনই কার্যকর হবে না। শত্রুকে মৃত্যু মনে করলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এরা জঘন্য খেলায় মেতে উঠেছে। এই বাংলাদেশকে আবার একটা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায়, আপনি তো জানেনই। সেই সৃষ্টি করে ঘোলা পানিতে এরা মাছ শিকার করতে চায় যে এদের ভাগ্যে কোনো কিছু মেলে কিনা, সেটা করতে দেওয়া যাবে না। সুতরাং কঠোর হস্তে সে যেই হোক না কেন, সে বিচারপতি হোক, প্রধান বিচারপতি হোক,
যেই হোক না কেন যদি এই ধরনের ষড়যন্ত্র করে তাকে ইমপিচমেন্ট করার ক্ষমতা এই পার্লামেন্টে আছে। ওই রায়তে ইমপিচমেন্ট বন্ধ হবে না, আমরা তাকে ইমপিচমেন্ট করব। ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌল কাঠামো আঘাতপ্রাপ্ত হয়নি, অর্থাৎ 72-এর মূল সংবিধানের 96 অনুচ্ছেদ কোনোভাবেই সংবিধানের মৌল কাঠামো বিরোধী নয়, বরঞ্চ মৌল কাঠামো উদ্বুদ্ধ করে এবং এটা প্রকাশ করে। মাননীয় স্পিকার, সংবিধানের অনুচ্ছেদ 7 এবং 11-এর জনগণের যে মৌল ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা বলে আমি মনে করি আমি এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে দায়বদ্ধ জনগণের কাছে, নির্বাহী বিভাগ দায়বদ্ধ, বিচারপতিরাও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, আনুগত্য, সর্বোপরি উপযোগিতার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে সেনা সদর কনফারেন্স হলে সেনা সদর নির্বাচনী পরিষদ 2017-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের অগ্রাধিকারে রাখার বিষয়ে মত দিয়েছেন তিনি। সেনাবাহিনী এবং সেনা সদস্যদের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু, পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবেলা সহ জঙ্গি দমনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। সেনা সদরের নির্বাচনী পরিষদ লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার পদোন্নতি তালিকায় থাকা কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক কমান্ডের কমান্ডার। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগস্থ কার্যালয়ে বাংলাদেশ সফররত অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়রের নেতৃত্বে 18 সদস্যের এই প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকায় আসেন। এদিকে সন্ধ্যায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে বিশ্বে ক্রমবর্ধমান শরণার্থীর সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী দল বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে সরকার। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোট কেন্দ্র জনশূন্য রেখে আওয়ামী লীগের ব্যালট বাক্স পূর্ণ করার দিন শেষ। রাজধানীর মাওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেরা নির্বাচিত নয় বলেই নির্বাচিত কাউকে ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগ। তারা হচ্ছে মূলত একটি কর্তৃত্ববাদী দল, তারা মূলত একটি সন্ত্রাসী দল এবং সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এই জন্য তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে। এই জন্য তারা এখন বন্দুক পিস্তল দিয়ে আর মামলা হামলা করে তারা ক্ষমতায় টিকে থাকে। আমাদেরকে অবশ্যই একটা সমান্তরাল জায়গা করতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষ যেন নির্বাচনে ভোট দিতে পারে, যার ভোটের অধিকার আছে সেটাকে নিশ্চিত করতে হবে। তাহলে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই জন্যই লড়াই করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইভিএম এর নামে কারচুপির ষড়যন্ত্র ও সীমানা এদিক ওদিক করে নির্বাচনে জেতার কৌশল জনগণ বাস্তবায়ন করতে দেবে না। যদি মনে করেন ভোটবিহীন নির্বাচনে আপনারা জয়লাভ করবেন, এবার সেন্টার খালি যাবে না। কোনো কিছুই আনচ্যালেঞ্জ যাবে না বাংলাদেশে। আর খালি মাঠে আপনাদেরকে আর গোল দিতে দেওয়া হবে না, এই কথা মাথায় রাখবেন। নির্বাচনে বিএনপি যাবে, আমার অনেক নেতারা বলছেন, এইটা শুনেই আপনার মাথা খারাপ হয়ে গেছে। আর যেদিন বাস্তব অর্থে নির্বাচনের ঘোষণা আসবে, সেদিন এই দেশে আপনারা থাকতে পারবেন না, টিকেও থাকবেন না। অন্যদিকে ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখাতে সতর্ক করেছেন। বলেছেন, খাই খাই ভাব তৃণমূলের কর্মীদের মধ্যে নেই, তবে নেতাদের মধ্যে আছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। ক্ষমতায় থাকলে ক্ষমতার দাপট যারা দেখায়, ক্ষমতা যখন থাকবে না তখন এই দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, অনুমোদিত রোডম্যাপ পুস্তক আকারে প্রকাশিত হবে 16 জুলাই। নিবন্ধিত রাজনৈতিক দল সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে মতামত দেওয়ার জন্য এই রোডম্যাপ দেওয়া হবে। এছাড়া 30 জুলাইয়ের পরিবর্তে 31 জুলাই থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক সংলাপ। প্রথমে সুশীল সমাজের সঙ্গে সংলাপে বসবে কমিশন, পরে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গেও সংলাপ হবে। আর অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। সংলাপের মতামত সম্পর্কে ডিসেম্বরে প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে একটি কর্মপরিকল্পনা আজকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ডিলিমিটেশন এবং আইন সংক্রান্ত বিষয়ে আমরা 2 জন পরামর্শক নিয়োগ করব এবং 2টি কমিটি আছে এবং কমিটি দুটো অত্যন্ত শক্তিশালী কমিটি এবং এই কমিটি পর্যায়ে আলোচনা হবে। পরে কমিটির রিপোর্ট অনুসারে এটা কমিশনে উপস্থাপন হবে, কমিশন অনুমোদন করলে সেই অনুসারে সংশোধিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে কর্মপরিকল্পনা আছে সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনটাকে ড্রপ করা হয়েছে আর কি। রামপাল প্রকল্পের বিষয়ে সরকারের দেয়া বক্তব্যে সন্তুষ্ট হয়ে নিজেদের অবস্থান সংশোধন করেছে ইউনেস্কো, দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। ঝুঁকিপূর্ণ হেরিটেজের তালিকায় সুন্দরবনের নাম উঠবে না উল্লেখ করেন তিনি। তবে প্রকল্প এলাকায় বড় কোনো অবকাঠামো তৈরি আপাতত বন্ধ রাখতে ইউনেস্কোর শর্ত মেনে কাজ চলবে বলেও জানান উপদেষ্টা। তবে সরকারের বক্তব্য পুরোপুরি সঠিক নয় বলে মনে করছে পরিবেশবাদী সংগঠন বাপা। পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি বিবেচনায় নিয়ে সুন্দরবন এলাকায় চলমান রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ রাখার তাগিদ দিয়েছিল জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। তবে সংস্থাটির সবশেষ অধিবেশনের পর আগের অবস্থান থেকে সরে আসার দাবি করা হয়েছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিট দ্য প্রেসে জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, বেশিরভাগ দেশই সমর্থন দিয়েছে এই প্রকল্প চালু রাখার বিষয়ে। তাদের অবস্থান ছিল যে সুন্দর রামপাল সহ সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ রাখা। এটা একটু সাংঘর্ষিক তাদের মন্তব্য ছিল যে যদি স্ট্র্যাটেজিক অ্যাসেসমেন্টই করতে হয় আবার বন্ধ রাখবো আবার রিলোকেট করবো, তো এটা তারা হয়তো তাদের ড্রাফটিংয়ে তারা এখন আর সেই রামপাল প্রজেক্ট বন্ধ রাখতে হবে এটা থেকে সরে এসছেন। সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ হেরিটেজ হিসাবে কনসিডার করার জন্য ওই সেশনে সেটা তারা পুরোপুরি উঠায় নিয়েছে। রামপাল প্রকল্পের পক্ষে লবিস্ট নিয়োগ করা হয়েছে। বিরোধীদের এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। লবি বলতে কি বুঝায় আমি জানি না, কিন্তু আমরা যারা সরকারে আছি আমাদের দায়িত্ব তো আমাদের সরকারি অবস্থানকে তুলে ধরা। দ্যাট ইজ ওয়াই উই আর অল পেইড ফর। সেটাকে লবিং বললে লবিং বলতে পারেন। যদিও সরকারের এমন বক্তব্য সঠিক নয় বলে মনে করেন পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক। ইউনেস্কো একটা কথা পরিষ্কার করে বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ যে কোনো ইন্ডাস্ট্রি যদি ওই এলাকায় আপনি করতে চান তাহলে তার আগে ওই এলাকার একটি সার্বিক SEA স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে। এই কথাটাকে যদি আমি অনেস্টলি সরকার এটাকে মানে তাহলে এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কথা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত 57 ধারা বাতিলের ব্যাপারে এখনই সিদ্ধান্ত হচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে মধ্য অগাস্ট পর্যন্ত, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার আগ পর্যন্ত এই ধারায় কোনো সাংবাদিক যেন অহেতুক হয়রানির শিকার না হন সেজন্য তদন্ত সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনার কথাও জানিয়েছেন আনিসুল হক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 ও প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন 2016 নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয় নানা দিক নিয়ে। বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের রূপরেখা আগস্ট নাগাদ তৈরি হবে, তখনই নির্ধারণ হবে 57 ধারার ভবিষ্যৎ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এগুলি এনে
আমরা আগামী অগাস্ট মাসে এটার একটা চূড়ান্ত ড্রাফট নিয়ে আবার মিটিংয়ে বসবো এবং সেই মিটিংয়ে বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সেইখানে আপনাদেরকে আমি বলি যে সেইখানে 57 ধারা সম্বন্ধেও আমাদের সিদ্ধান্ত আপনারা পাবেন। 57 ধারা বাতিল হলেও এই আইনের আওতায় করা মামলাগুলো চলবে বলেও জানান আইনমন্ত্রী। তবে নিশ্চয়তা দেন নিরপরাধীদের শাস্তি হবে না বলে। মামলা হওয়াটাই শেষ নয়, মামলা হওয়ার পরে এই ধারায় করার কি বলে চার্জশিট দেওয়ার আগে ইনভেস্টিগেশন একটা হয়, সো সেই ইনভেস্টিগেশনটা অত্যন্ত সুষ্ঠু হবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। কোনো মতেই নির্দোষ কোনো সাংবাদিক এটায় সাজা না পায় বা হয়রানি না হয় সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। সাংবাদিকতা ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ সরকার করবে না বলেও নিশ্চয়তা দেন আইনমন্ত্রী। যে সংস্থা সেটা মাহফুজুর রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে যমুনা টেলিভিশনের সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে 57 ধারায় করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধন থেকে সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে বলা হয় 57 ধারা বাক স্বাধীনতার পরিপন্থী, মুক্ত সাংবাদিকতায় বাধা, এটি নিবর্তনমূলক একটি ধারা। অবিলম্বে এই ধারা বাতিল এবং নাজমুল সহ সারা দেশের সাংবাদিকদের বিরুদ্ধে এই ধারায় করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। বনানীতে 2 ছাত্রীর ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 13 জুলাই। রোববার ঢাকা 2 নম্বর নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এই তারিখ দেন। আসামি নাইম আশরাফের আইনজীবী শুনানি পেছানোর আবেদন মঞ্জুর করে এই তারিখ দেওয়া হয়েছে। গত 28 মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী। ঘটনার প্রায় 40 দিন পর 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারহীনতার সংস্কৃতি জেকে বসায় বাড়ছে ধর্ষণ সহ যৌন সন্ত্রাস, অভিমত বিশেষজ্ঞদের। তারা মনে করেন পারিবারিক অশান্তি, সুলভ পর্নোগ্রাফি, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের যথেচ্ছা ব্যবহার, মূল্যবোধের অবক্ষয় ও যৌন সন্ত্রাসের কারণ। এক্ষেত্রে নারীদের আরও সতর্ক থাকার তাগিদও দেন বিশেষজ্ঞরা। ধর্ষণ ও যৌন হয়রানির সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেশ তোলপাড়, বিবেকবান মানুষ হতভম্ব। এমন অপরাধের বিরুদ্ধে দিন কয়েক সবাই নড়ে চড়ে বসলেও কিছুদিনের মধ্যে ইস্যু পাল্টে যাচ্ছে। এই সুযোগে সামাজিক ব্যাধির যেন বিস্তার ঘটছেই। যৌন সন্ত্রাস থেকে বাঁচতে তরুণী সহ নারীদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, হ্যাঁ, সবার টাকা পয়সা থাকতে হবে, সবার কিছু আয় করতে হবে। সো কোন উপায়ে আয় করছে সেটার দিকে আর মনোযোগ থাকছে না সবার। এটা একটা ক্যাপিটালিজমের প্রতারণার জায়গায় পড়ে যাচ্ছে আমাদের দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা। এটাও একটা বড় বিষয়। মেয়েদেরকে খুব গুরুত্ব সহকারে যে কোনো সম্পর্কে যাবার ক্ষেত্রে, যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব হোক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, প্রেমের সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক, খুব সতর্কতার সাথে যেতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি অনেক ক্ষেত্রেই কিন্তু নেতিবাচকভাবে ব্যবহার হয় বা ব্যবহৃত হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় কিন্তু কোনো কন্ট্রোল নাই। শুধু একটি আইসিটি আইন তৈরি করলেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনগণের কল্যাণে ব্যবহৃত হবে, এটি বাংলাদেশে মনে করার আমি মনে করি কোনো সার্থকতা নাই। অতীতে ধর্ষণের বিচার না হওয়ায় অপরাধীরা বাড়তি সাহস পাচ্ছে বলে মনে করছেন তারা। আইন অমান্য কিংবা আইন প্রয়োগের ক্ষেত্রে যে সময়ের কালক্ষেপণ অপরাধের সংখ্যা বৃদ্ধি করবে, এটাই স্বাভাবিক। বিচারহীনতা সংস্কৃতি যতদিন আমাদের দেশে থাকবে ততদিন আমাদের আসলে কোনো কিছুতেই সেভাবে বিচার, যারা অপরাধ করবে তারা সচেতন হবে না। আপন জুয়েলার্সের ঘটনাটায় সাফাতের যে বিচারাধীন অবস্থায় আছে, কিন্তু সেটা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সেটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে দেখা যাবে যে একই ঘটনার পুনরাবৃত্তি অলরেডি ঘটেছে, আরও সামনে ঘটবে। যৌন সন্ত্রাস রোধে সামাজিক সচেতনতার সাথে নৈতিক ও মানবিকতার শিক্ষা বাড়ানোর তাগিদও বিশেষজ্ঞদের। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।
কয়লা আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক না রেখে সৌর বিদ্যুতের যন্ত্রাংশের উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্তে বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানী এবং জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকৃতি বান্ধব সৌর বিদ্যুৎকে নিরুৎসাহিত করে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি কয়লার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ আত্মঘাতী পথেই হাঁটছে। গোটা ইউরোপের সিকিভাগ কয়লামুক্ত জ্বালানি ব্যবস্থায় প্রবেশ করেছে। উন্নয়নের দৌড়ে এগুনো যুক্তরাষ্ট্র, চীন, এমনকি ভারতও উদ্যোগ নিয়েছে কয়লা বাদ দিয়ে সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গ্রহণের। কারণ কয়লা বিদ্যুতে যতটা সাশ্রয় হয় তার বহুগুণ খরচ বাড়ে বায়ু দূষণের ফলে স্বাস্থ্যহানির চিকিৎসায়। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। কয়লা ব্যবহার উৎসাহিত করতেই যেন সম্পূর্ণ শুল্কমুক্ত কয়লা আমদানি। সরকার বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করছে, এখন 30% হচ্ছে লিকুইড ফুয়েল থেকে। সরকার আরও 1700 মেগাওয়াট পাইপলাইনে আছে, সে তেলে যাচ্ছে, অর্থাৎ আরও উৎপাদন ব্যয় বাড়বে। সরকার এলএনজিতে যাচ্ছে, আরও উৎপাদন ব্যয় বিদ্যুতের বাড়বে, জ্বালানি সরবরাহ ব্যয় বাড়বে। অর্থাৎ সরকার গ্যাসকে রিপ্লেস করবে তার থেকে বিশ্বের সবচেয়ে উঁচু দামে জ্বালানি দিয়ে। সরকার রিনিউয়েবল এনার্জি থেকে রিপ্লেস করবে না। সরকার এখন ব্যবসা বান্ধব হয়ে গেছে, গণবান্ধব নেই। এরই মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেছে 45 লাখ সোলার হোম সিস্টেম, যা প্রতি বছর সাশ্রয় করছে প্রায় 1,80,000 টন কেরোসিন। সোলার সিস্টেমের যন্ত্রাংশ আমদানি এতদিন শুল্ক মুক্ত থাকলেও নতুন বাজেটে বসানো হয়েছে 10% কর। গ্রাহক পর্যায়ে 15% ভ্যাট সহ সোলার প্যানেলের দাম সব মিলিয়ে 50% পর্যন্ত বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। শহরের বড় লোকদের পেছনে বিদ্যুৎ দেওয়ার জন্য যে পরিমাণ আমরা ঘাটতি দিচ্ছি তার অনেক কম খরচে আমরা গরিবের কাছে আমরা সেখানে ইনসেন্টিভ দিয়ে যে দারিদ্র্য বিমোচন হবে, আমাদের মেয়েরা লেখাপড়া শিখবে, আমাদের প্রত্যেকটা গৃহিণী তারা সুবিধা পাবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক জ্বালানির উপর থেকে নির্ভরতা ধীরে ধীরে শেষ করার বিষয়ে এখনই পরিকল্পনা প্রণয়ন করা উচিত বাংলাদেশের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উন্নতি নেই উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে পানিবন্দী লাখ লাখ মানুষ। গত 24 ঘন্টায় নদ নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে এসব জেলার নতুন নতুন এলাকা। ত্রাণ সহায়তা না পাওয়ায় অভিযোগ রয়েছে বেশ কিছু জেলায়। দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছে জামালপুরের 25টি ইউনিয়নের মানুষ। পানির তোড়ে রাস্তা ভেঙে 10টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তলিয়ে গেছে জেলার ফসলি জমি। বন্ধ তো এহাজলা আবাদ আছিল, আদি আবাদ তাও তো নেই, নরেরও হয় না, জোরেরও হয় না, খাওয়া নাই, দাওয়া নাই, আন্দাবারে অসুবিধা, আর গরু বাছুর অসুবিধা হয়ে গেছে। টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে বৃদ্ধি পাচ্ছে তিস্তা, ধরলা সহ ছোট বড় 10টি নদীর পানি। প্লাবিত হয়েছে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো। পানিবন্দী হয়ে পড়েছে 10,000-এরও বেশি পরিবার। তিস্তার পানির আঘাতে ভাঙন ধরেছে আদিতমানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আতঙ্কিত হয়ে পড়েছেন 10টি গ্রামের কয়েক হাজার পরিবার। আবাদি জমি ডুবে যাচ্ছে, সরকারের তো দাবি এই স্পটটা বাঁধবে, ভালো করে স্পটটা ভাঙি যাচ্ছে, তো এইটা বাঁধা লাগবে এখন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 5 দিনে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বেড়ে প্রায় লাখো মানুষ পানিবন্দী হয়েছে। রাস্তাঘাট তলে গেছে, চতুর্দিকে পানি। আমাদের ইলেকট্রিক বলে কিছু দেয়নি, সফর বেড়ার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। বগুড়ায় তৎপরতা নিয়ে অভিযোগ তলিয়ে গেছে জেলার কৃষিখাত। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা নিয়ে অভিযোগ করেছেন দুর্গতরা। আউশের যেটা অ্যাচিভমেন্ট হচ্ছে 3,515 হেক্টর, এর মধ্যে 1,060 হেক্টর জমি বর্তমান পানিতে নিমজ্জিত। সরকারের প্রতি থেকে যে অনুদানটা আছে, এই অনুদানটা আরো অনেক বাড়ানো উচিত। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার 22টি গ্রামের মানুষ পানিবন্দী। রাস্তাটা ডোবার কারণে মনে করো মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় পানি 8 সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রচণ্ড স্রোতে নদী তীরবর্তী এনাদপুর থেকে জালালপুরের ভেকা পর্যন্ত 6 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিলেটে বন্যার পানি আরো কিছুটা কমেছে, তবে দীর্ঘমেয়াদী বন্যার কবল থেকে মুক্তি নিয়ে চরম দুশ্চিন্তায় দুর্গতরা। উজানের পাহাড়ি ঢল নিয়ন্ত্রণের উদ্যোগ না থাকায় সরকারের উদাসীনতা এবং পরিকল্পনাহীনতাকে দোষ দেন ভুক্তভোগীরা। আর জনপ্রতিনিধি